কলকাতা শহরের নতুন আকর্ষণ আলিপুর জেল থেকে তৈরি হলো আলিপুর মিউজিয়াম তোলা হয়েছে। কলকাতা শহরের নতুন আকর্ষণ আলিপুর জেল থেকে তৈরি হলো আলিপুর মিউজিয়াম। আর আলিপুর মিউজিয়ামের কি রয়েছে সেটা তো শেয়ার করব, আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সামনে রয়েছে হাজরা ক্রসিং, আর হাজরা ক্রসিং থেকে এই রোডটা চলে যাচ্ছে আলিপুর লালবাতির দিকে। আর লালবাতির ঠিক আগেই রয়েছে এই আলিপুর মিউজিয়াম। আর যেটা ছিল আলিপুর আগে জেল সেটা বর্তমান হয়েছে আলিপুর মিউজিয়াম। আর মিউজিয়ামের মধ্যে ঢুকবো আর এখানকার প্রবেশ মূল্য কত আছে সেটা আমরা শেয়ার করব। তো এখানে মঙ্গল থেকে রবিবার পর্যন্ত এই মিউজিয়ামটা খোলা থাকে। মেন গেট দিয়ে প্রবেশ করলে প্রথমে এরকম ফাঁকা জায়গাটা পড়বে, বাঁদিকে রয়েছে এরকম ফাঁকা জায়গা যেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, 4 হুইলার 2 হুইলারের সব পার্কিং ব্যবস্থা এইখানটায়। এদিকটা 4 হুইলার, এদিকটা রয়েছে 2 হুইলারের পার্কিংয়ের ব্যবস্থা। আর এরপর রয়েছে এই আলিপুর মিউজিয়ামের মেন গেট রয়েছে। তো তার আগে দেখে নেবো মিউজিয়ামটা কবে খোলা থাকে। টুয়েসডে থেকে সানডে পর্যন্ত খোলা থাকে 11টা থেকে 5টা 30 পর্যন্ত, সকাল 11টা AM থেকে 5টা 30 PM পর্যন্ত প্রতিদিন খোলা থাকে, শুধু সোমবার বাদ দিয়ে। আর এখানে যে নর্মাল যে পার হেড টিকিটের এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা, এখানে লেখা হচ্ছে 30 টাকা। আর লাইট আর সাউন্ড শো হয় যেটা 6টা থেকে, ফার্স্ট হাফ 6টা থেকে আর সেকেন্ড হাফ হচ্ছে 7টা থেকে। সেই লাইট ও সাউন্ড সিস্টেমের জন্য যে টিকিট মূল্য আছে সেই টিকিটের এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা। আর লাইট এবং সাউন্ড সিস্টেমের যে ব্যবস্থা রয়েছে মিউজিয়ামের মধ্যে তারই একটি সময়সূচি এখানে তুলে ধরা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যে 6টার সময় যে বাংলা হয়, বুধবার সন্ধ্যে 6টা থেকে বাংলা, বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় বাংলা, শুক্রবার সন্ধ্যে 6টায় হিন্দি 7টা থেকে বাংলা, শনিবার সন্ধ্যে 6টায় বাংলা, সন্ধ্যে 7টায় হিন্দি, রবিবার সন্ধ্যে 6টায় বাংলা, সন্ধ্যে 7টায় হিন্দি। শনি ও রবিবার ছাড়া অন্যান্য ছুটির দিন সন্ধ্যে 6টায় বাংলা, সন্ধ্যে 7টায় হিন্দি শো হয়। তো চলুন এবার মিউজিয়ামের মধ্যে প্রবেশ করব, দেখে নেব সেই ঐতিহ্যে ভরা ঐতিহাসিক স্থান, আমাদের কলকাতা শহরের একটা ঐতিহ্য যেটা বলা যেতে পারে। এখানকার এই আলিপুর জেলটা তৈরি হয়েছিল 1906 সালে। আর সেই তার মেন গেট গা সিঁড়ে উঠছে যে প্রবেশ করছি এন্ট্রি গেট দিয়ে। এই রয়েছে টিকিট কাউন্টার, এখানে ঢুকবো। স্যার টিকিট কাউন্টার কোনটা? এইটা আছে। 30 টাকা দিয়ে টিকিট কাটলাম, এরপর ভিতর দিকে প্রবেশ করব। এই রাস্তা দিয়ে সোজা রয়েছে। আর ঢুকলেই এখানেই এতদিন বাস করতেন বাংলা কাঁপানো সব দুর্ধর্ষ অপরাধীরা। পাশাপাশি ইংরেজদের আমলে এই জেলেই বন্দী ছিলেন বাংলা তথা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা। কে ছিলেন না এই জেলে? নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, কানাইলাল, বিধানচন্দ্র রায় থেকে শুরু করে জওহরলাল নেহরু পর্যন্ত। এখানেই ছিলেন খাদিমকত অপহরণের অন্যতম অপরাধী আফতাব আনসারি। আর সেই আলিপুর জেল এখন হয়েছে আলিপুর মিউজিয়াম। ইতিহাস অনুযায়ী আদি গঙ্গার পাড়ে তৈরি হয়েছিল 1906 সালে এই সংশোধনাগারটি। 2022 সালের সেপ্টেম্বর মাসে এই কেন্দ্রীয় সংশোধনাগারটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর এখানকার যে সমস্ত কয়েদি ছিল তাদেরকে সব স্থানান্তরিত করা হয় বারুইপুর সেন্ট্রাল জেলে। মেন গেটের উপরটাতে সুন্দর একটি বিশাল বড় কফি হাউস। আর ঢুকে ঠিক ডান দিকেই রয়েছে জওহরলাল নেহরুর একটি মূর্তি। তার পিছনের ব্যাকগ্রাউন্ডে লেখা রয়েছে কারারই লৌহ কপাট গানটি।
এই আলিপুর জেলের মিউজিয়াম, সেই মিউজিয়ামের বাইরের যে ওয়ালটা কত উঁচু দেখতে পাচ্ছেন, সহজে কেউ লাফিয়ে টপকে হয়ে ওপরে যেতে পারবে না, সেরকমভাবে ব্যবস্থাপনায় তৈরি হয়েছিল এই ওয়ালটা। মিউজিয়ামের মধ্যে কোন দিকে কী অবস্থিত তারই একটি প্রাথমিক ধারণার জন্য একটি বোর্ড, ফাঁসির মঞ্চ, ওয়াচ টাওয়ার, প্রদর্শনী কক্ষ, সুভেনিউ ও কফি শপ এখানে দেওয়া রয়েছে, লাইট ও সাউন্ড শো, ফুড জোন, পানীয় জল ও শৌচালয়। এখানে রয়েছে মহাত্মা গান্ধীর একটি মূর্তি, আর তার পাশে রয়েছে কিছু ডিজাইন করা, যেগুলো সম্ভবত কলকাতার দুর্গাপূজায় ব্যবহার করছিল, এইরকম চিত্র এখানে তুলে ধরা হয়েছে। ডোগলাস শিল্পরূপ, যেটা সল্টলেক এফডি ব্লকের 2023-এর দুর্গাপূজার থিম ছিল, সেই থিমের কিছু অংশ এই আলিপুর মিউজিয়ামে সজ্জিত রয়েছে। শহীদ স্মৃতিস্তম্ভ, যে স্বাধীনতা সংগ্রামীরা ফাঁসির মঞ্চে কিংবা অমানবিক অত্যাচারের শিকার হয়ে অথবা অসুস্থ হয়ে এই বন্দিশালায় মৃত্যুবরণ করেছেন, কেউ কেউ আত্মহত্যা পথ বেছে নিয়েছিলেন, তাদের এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে স্মরণ করা হচ্ছে। যারা দেশের জন্য এইভাবে আত্ম উৎসর্গ করেছেন, তাদের নাম খোদাই করা হয়েছে এই স্মৃতিস্তম্ভের নিচে। কারাগারে ফাঁসির মঞ্চে আত্মহতি, শহীদ আত্মচিত্ত, শহীদ প্রমোদ রঞ্জন মুখার্জি, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার কারাগারে মৃত্যুবরণ করেছিলেন। শহীদ রাধাচরণ পাল, শহীদ আশিধারী ঘোষ ও শহীদ অম্বিকাচরণ বসু ও শহীদ ফণীন্দ্রলাল নন্দী। রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ গুপ্ত, প্রমোদ মুখার্জি, অনন্ত হরি মিত্র, তাদের এখানে মূর্তি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর যাবো আমরা আস্তে আস্তে ফাঁসির মঞ্চের দিকে। এদিকে হচ্ছে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন কক্ষ, যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ, আর এই দিকটায় রয়েছে ফাঁসির মঞ্চ। এই ফাঁসির মঞ্চে যারা যারা শহীদ হয়েছিল তাদের তালিকা এখানে রয়েছে। কানাইলাল দত্ত 10ই নভেম্বর 1908 সালে, সত্যেন্দ্রনাথ বসু 21শে নভেম্বর 1908 সালে, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত 21শে ফেব্রুয়ারি 1910 সালে, গোপীনাথ সাহা গোপীমোহন 1 মার্চ 1924 সালে, প্রমোদ রঞ্জন মুখার্জি 28শে সেপ্টেম্বর 1926 সালে, অনন্ত হরি মৃত্যু 28শে সেপ্টেম্বর 1936 সালে, দীনেশ গুপ্ত 7ই জুলাই 1931 সালে, রামকৃষ্ণ বিশ্বাস 2রা মার্চ 1932 সালে, দীনেশ মজুমদার 9ই জুন 1934 সালে, আর চারুচন্দ্র বসু 29শে মার্চ 1909 সালে। যেসব বন্দীদের ফাঁসি হতো, ফাঁসি হওয়ার কিছু মুহূর্ত আগে তাদেরকে এই সব ঘরগুলিতে রাখা হতো। তারা এখানে কিছুটা সময় কাটাতো এবং তাদের ইচ্ছা মতো খাবার বা তাদের মনের কিছু ইচ্ছা
এখানে পূরণ করা হতো এই সব রুমগুলিতে। কয়েকদের কক্ষ আর এরকম ছোট ছোট জানালা রয়েছে। এছাড়াও কিছু সময় ধরে তাদেরকে গীতা পাঠ করা হতো এই সব শোয়ার রুমগুলিতে। জায়গা। ফাঁসি হয়ে যাওয়ার পর ডাক্তারি কক্ষে ডাক্তাররা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করলে তারপর নিয়ে যাওয়া হতো, অথবা মৃত দেহটাকে ময়না তদন্তে পাঠানো হতো। ফাঁসি মঞ্চ থেকে বার হলেই সামনে রয়েছে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন কক্ষ। এই দুতলা বাড়িটাই তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল। ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ডক্টর বিধানচন্দ্র রায় এই কারাকক্ষে বন্দী ছিলেন। 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 সাল পর্যন্ত। 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাকক্ষে নেতাজি বন্দী ছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কক্ষ, ইনি 1922 সালে এখানে বন্দী ছিলেন। দেশপ্রিয় যতীনমোহন সেনগুপ্ত এপ্রিল 1930 এবং 22শে অক্টোবর 1932 হইতে 5ই জুন 1933 পর্যন্ত এই কারাগারে বন্দী ছিলেন। নেতাজি কক্ষ থেকে বার হয়ে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম জওহরলাল নেহরু কক্ষের সামনে। নেহরু কক্ষে ঢুকলেই বাঁদিকেই রয়েছে ইন্দিরা গান্ধীর একটি মূর্তি, যিনি পাটিতে হাত দিয়ে নেহরু কক্ষের সামনে বসে রয়েছেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু 14ই ফেব্রুয়ারি 1934 সাল থেকে 7ই মে 1934 সাল পর্যন্ত এই কারাগারে বন্দী ছিলেন। ডক্টর বিধানচন্দ্র রায়, তারই কক্ষ ছিল এটা। সম্পূর্ণ টালির ছাউন দেওয়া ঘর। নেহরু কক্ষের সামনেই রাস্তার ঠিক অপোজিটে রয়েছে বিশাল বড় একটি গোডাউন, যে গোডাউন থেকে বন্দীদের নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হতো। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, তাদেরকে বলে রাখি, আমার চ্যানেলে বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন। এই ওয়াশরুমের দিকটা এলে তাঁত ঘরটা দেখতে পাওয়া যাবে। এই কারাগারে যারা বন্দী থাকতেন সেই সব বন্দীদের এই তাঁত কলে কাজ করানো হতো।
পুলিশ মিউজিয়াম। সেই সময় ব্যবহৃত বিভিন্ন রিভলভার, পিস্তল, তরোয়ালি, বোমা সেই সব এই মিউজিয়ামে সংগ্রহ করা হয়েছে। পিতলের বোমার খোল, লোহার বোমার খোল, এটা বই বোমা। এই আলিপুর ষড়যন্ত্র মামলায় এই বই বোমাটি ব্যবহার করা হয়েছিল। এসেছিলাম গত সপ্তাহে রবিবারে, পুজোয় আসা হয়নি, পুজোতে একটু বাইরে ছিলাম। বিল বানিয়ে 3টে কপি বিল বানিয়ে সঙ্গে অর্ডারের কপি আর একটা ই-ম্যান্ডেট ফর্ম গুগলে পেয়ে যাবে। ই-ম্যান্ডেট ফর্ম দিয়ে জমা দিতে হবে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে এই কক্ষে বন্দি করে রাখা হয়েছিল। বলবীর বল উন্নত মম শির, শির নিহারীর। এই ঐতিহাসিক কক্ষটি কারাকক্ষ। এটি শতাব্দী প্রাচীর অট্টালিকা বিনা সংস্কারের রাখা হয়েছে স্মৃতির জন্য। ব্রিটিশ কারাগার ব্যবস্থা কেমন ছিল সেটা সবাইকে বোঝানোর জন্য। বন্ধুদের জীবনচর্চা কেমন ছিল এই কক্ষের মধ্যে ঢুকলে বোঝা যাবে। এই কক্ষগুলো বিনা সংস্কারে রাখা হয়েছে। ও তো বলছে চা খাবে। বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।